Ranjakni tahukchong buhukchong ha jotono no kha kahamte hamjong जों tabuk bellekhano important kaisa ha khlaini bakak thang tongo tini sin logi ha miyani salo je kaisa bar association ni tam hunai election ungkha a election no bo ungkha secretary elect ungkha nirbachito ungkha tini ni obviously faidi जों bini जों बिनि थानायाव सिलायनानै मुसुंनाय ओ बार एसोसिएशन मानै जिनिसता मानैयाबो कायसा केताय ओ बार एसोसिएशन त्रिपुरा हास्तेनि जे आइन विभाग न एबा ल विभाग न बबो हाइके कंट्रोल खाय बबो हाइके ताम तो बत ताम हुनाय जेरेफोरनि सिमिनो ओ त्रिपुरा हास्तेनि आगरतलाबो तंबाबा ब कक बरक आसे क्लियर इंया आबनि बागै जों बांला बाय कक सालायनाय सो लेट अस स्टार्ट इन बेंगली से प्रथमे আপনাকে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি নমস্কার আর কংগ্রেচুলেশন স্যার থ্যাংক ইউ স্যার তো আগামী গতকাল আপনাদের বার অ্যাসোসিয়েশনের একটা নির্বাচন গেছে তো আপনিও একজন প্রার্থী ছিলেন আমরা সবাই জানি যে আপনি নির্বাচিত হয়েছেন সম্পাদক হিসাবে এখন স্যার প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব যে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসেবে আপনি নির্বাচিত হয়েছেন আপনার মনে কি রকম একটা অনুভব জাগ এরপর স্যার দেখুন প্রেক্ষাপট আমি প্রথমে শুরু করি আমার কথা তো অনেক দূর যাবে অনেক দূর পাহাড় সমতল অঞ্চলের লোকজন শুনবে তার জন্য বলছি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের জন্ম হয়েছে আজকে প্রায় 100 বছরের উপরে চলে আমাদের 100 বছরের উপরে চলে আমাদের সংস্থার বয়স তো আগে যে আমাদের একদম নাম করা যে উকিলরা ছিল এখানে বীরচন্দ্র দেববর্মা মহাশয়ের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে তো ওদের তৈরি করে সংবিধান ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন একটা সংবিধান আছে কনস্টিটিউশন আমাদের নিজেদের মধ্যে কিভাবে চলতে হবে বার কিভাবে অ্যাডভোকেটরা চলবে কিভাবে সার্ভিস পাবে সেবা এই সব লেখা আছে তো ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন আলাদা কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনেরই প্রেক্ষাপট হলো যে আমাদের নির্বাচন প্রত্যেক বছরই নির্বাচন হতো আগে হাত তুলে নির্বাচন হতো আস্তে আস্তে লোক বাড়ার পরে ব্যালটে ভোট হয় এখন বড় সরে হয়েছে এখন 1000 লোকের মানে প্রায় 1000 আমাদের মেম্বার এখন তো এখন 601 জনের ভোটার ছিল তাদেরকে নিয়ে আমাদের নির্বাচন সংগঠিত হয়েছে তো এখন আমাদের এই যে এই নির্বাচনের মূল কাজ হলো একটা এক্সিকিউটিভ কমিটি তৈরি করা সেই কমিটি আমাদের বার অ্যাসোসিয়েশন পরিচালনা করবে কিন্তু যখন সময়ের দাবিতে এখন আমাদের আগে ছিল প্রত্যেক বছর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ছিল আমাদের সংবিধান অনুসারে কিন্তু সময়ের দাবিতে এখন এটা 2 বছর হয়েছে 2 বছর পর এখন আমাদের নির্বাচন হয় তো এবারে এই নির্বাচন হয়ে গেল এই নির্বাচন আমি একজন প্রার্থী ছিলাম সম্পাদক পদে আমি কন্টেস্ট করেছি তা আমার প্রতিদ্বন্দ্বী ছিল আরো 2 জন ক্যান্ডিডেট তাদেরকে ছাপিয়ে আমি জয়যুক্ত হয়েছি এখন আমাদের কাজ কি যদি আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের কাজ হলো মূলত লয়ারদের সংগঠিত করে লয়ারদের মানে খারাপ ভালো এগুলি দেখার দায়িত্ব আমাদের অ্যাসোসিয়েশনের দায়িত্ব তো লয়ার বিষয়টা যখন আসে তখন আইনের বিষয় চলে আসে যে লয়ার কারা লয়ার প্রত্যেকদিন আইন বিষয় নিয়ে চর্চা করবে যে সারা রাজ্যের মানুষরা এখানে আসে আগরতলা মেইন সদর ডিস্ট্রিক্ট তো এখানে মানুষের বিচারের জন্য আসে তো আমরা মানুষকে বিচার দিই তো বিচার দিতে গেলে কিছু ভুলভ্রান্তি হয় অনেক লয়ার ভুলভ্রান্তি হয় অনেক জনগণের ভুলভ্রান্তি হয় তখন এগুলি যখন বড় সমস্যা আকার ধারণ করে তখন আমরা বার অ্যাসোসিয়েশন টেক আপ করি আলোচনা করে বা সেইভাবে আমরা এগুলি সলভ করার চেষ্টা করি এখন আমাদের চলে আসে যে লয়ার এবং জনগণের মধ্যে কাজের ব্যক্তিটা বড় হয়ে যায় তো এখন দেখুন আমরা এবার যে নির্বাচন সংগঠিত হয়েছে আমরা প্রায় 2020 সাল থেকে আমাদের সংবিধান বাঁচাও মঞ্চ তৈরি করে আমরা সংবিধান বাঁচাও মঞ্চ তৈরি করে এই নির্বাচনটা লড়ছি বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আমরা একসাথে একটা প্ল্যাটফর্মে এসে লড়াই করছি তো সংবিধান বাঁচাও মঞ্চ কেন আজকের দাবি সময়ের দাবি এটা সময়ের দাবি দেখুন আজকে
চারদিকে বিভিন্ন সংস্থাগুলি আক্রান্ত, নির্বাচন কমিশন বলুন আক্রান্ত, স্কুল কলেজ বলুন আক্রান্ত, স্বাস্থ্য দপ্তর বলুন আক্রান্ত, বেকাররা আক্রান্ত, মানে সব দিকে সব সংস্থাগুলি আক্রান্ত। তো এই আক্রমণকে রক্ষা করার জন্য আমরা সংবিধান বাঁচাও মঞ্চ আমরা দিয়ে প্ল্যাটফর্ম তৈরি করেছি। তো সংবিধান বাঁচাও মঞ্চ আমরা প্রথমত কাজ হলো যে যারা আমাদের যে সংবিধান যে ক্ষমতা দিয়েছে আমাদের জনগণকে বা বিভিন্ন সংস্থাকে, সেগুলি রক্ষা করা। এখন দেখুন, সংবিধান বাঁচাও মঞ্চ কোর্ট চত্বরে সংবিধান বাঁচাও মঞ্চ আমাদের করে লড়তে হয়। কোর্টগুলিও আক্রান্ত, আমাদের যে কোর্টগুলি, যে কোর্টগুলিতে আপনি বিচার পাবেন, ঠিক করে মানুষ আসে, সেখানে আক্রান্ত, সেখানেও ঠিক করে মানুষ বিচার পায় না। বিভিন্ন 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 মানে চুলছাড়া বিশ্লেষণ করলে এখন আলোচনা অনেক লম্বা হবে। তো বিভিন্ন বিষয়গুলি আছে, যে বিষয়গুলি আমরা বলবো পরবর্তী সময় আপনার অনুষ্ঠানে যদি ডাকেন আমরা বলবো। তো এগুলি আমরা ফেস করে আসছি, যেগুলি আসার পরে আস্তে আস্তে দেখা যায় যে আমরা জনগণ বিভিন্ন সময় বিচার পাচ্ছে না। যে না পাওয়ার প্রেক্ষাপট হলো, বিচার না পাওয়ার প্রেক্ষাপটটা বিভিন্ন কারণ হতে পারে। তো এইগুলি যেমন একটা বলি, বিচার সভাকে ওরা মানে এখন যে বর্তমান শাসক চলছে, বিচার সভাকে ওরা আক্রমণ করছে। দেখুন, বিভিন্ন বিচারকের উপর চাপ সৃষ্টি করছে, জাজমেন্ট অন্যভাবে নেওয়ার চেষ্টা করছে। এগুলি কিছু কিছু আছে। তো এগুলি আমরা সবগুলি বিষয় করে আমরা সংবিধান বাঁচাও মঞ্চ, তাই আমরা আজকে আমরা যে সংবিধান বাঁচাও মঞ্চ তৈরি করে যে লড়াই করলাম, সেই লড়াইতে আমাদের মানে আমরা যে জয়যুক্ত হলাম, বিশাল যে লয়ার, সাধারণ লয়ার, তারা সবাই আমাদেরকে ভোট দিয়েছে, জয়যুক্ত করেছে। তা আমাদের অপোনেন্ট ছিল মানে এই যে বর্তমান শাসক দলের লোকরা ছিল। তো আমরা আসলে এটা ডোমেস্টিক অর্গানাইজেশন, আমরা এখানে রাজনীতি করি না। বিভিন্ন রাজনৈতিক দলের লোকরাই এখানে একটা সাধারণ প্ল্যাটফর্ম করে আমরা এখানে চালাই, বার্তা চালাই। কিন্তু শাসক দলের লোকরা এটা রাজনৈতিক কালার দিয়ে দিয়েছে এবার নির্বাচনে। এটা কেউ কীরকম রাজনৈতিক কালার দিয়েছে, তারা প্রত্যেক দিন তাদের রাজনৈতিক যারা আমাদের ল প্রফেশনাল লোক যুক্ত না, এরকম লোককে এনে এখানে মিটিং করা, মানুষকে বোঝানো, মানুষকে মানে লয়ারকে বোঝানো, এইসব মিছিল মানে যে মিটিং করা এবং ঘরে ঘরে যাওয়া, যে বাইক করে মিছিল করা, এইসব বিভিন্ন কাজ করেছে ওরা। তো আমরা সংবিধান বাঁচাও মঞ্চের যারা লোকজন, আমরা নিবিড়ভাবে সব লয়ার সাথে যুক্ত থেকে মানুষের লয়ারদের কি ন্যায্য দাবি, প্রত্যেকটা দাবি কেন পূরণ করব, কি দাবি, বর্তমান দাবি, সময়ের দাবি, সেগুলি আমরা নির্ভর করে ফোকাসিং করে আমরা 1-to-1 কথা বলে আমরা সমস্যা তৈরি করে দেখেছি। তাদের সমস্যাগুলি স্কোয়ার করে আমরা সমাধান করার চেষ্টা করব। সেই কথা আশ্বাস দেওয়ার পরে, আশ্বাস দিয়েছে, তারা সেই আমাদের বিশ্বাস করেছে, আমাদেরকে ভোট দিয়েছে। ভোট পাওয়ার পর আমরা জয়যুক্ত হয়েছি। আপনি সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন, এখন আপনার মনে কি রকম একটা অনুভব জাগলো স্যার? আমার সেক্রেটারি হিসেবে জয়যুক্ত হওয়ার পর প্রথম অনুভব হলো যে আমাদের যে ত্রিপুরা যারা জনগণ আছে, তারা অতি সহজ সরল মানুষ হয়। তাদেরকে ঠকানো তাড়াতাড়ি সহজ হয়, মানুষ মনে করে। তো এবং এই যে সহজ সরল মানুষকে ঠকিয়ে রাজনীতি করা, এগুলি আমি বলবো, এগুলি আমার ধারণা যে এগুলিকে ঠিক তাদেরকে যাতে না ঠকে, এগুলি আমাদের বোঝানো দরকার। আপনার মাধ্যমে আমি জনগণকে বলতে চাই যে আপনারা শিক্ষিত, মানে যত শিক্ষিত হবেন তত আপনি মানুষ থেকে প্রতারিত হওয়ার থেকে রক্ষা পাবেন। যদি শিক্ষিত না হন তাহলে প্রতারিত হবেন। যে আমি জনগণকে বলবো যে আপনারা শিক্ষিত হন, শিক্ষা লাভ করুন, স্কুল কলেজে যান, পড়াশোনা করুন, তো তত আপনি প্রতারিত হওয়াতে রক্ষা পাবেন। প্রতারক ঘুরছে, প্রতারক আমার কাঁধেও শ্বাস ফেলাচ্ছে, যে কোনো সময় আমিও প্রতারিত হতে পারি। তো প্রতারিত যাতে না হন আমরা দেখব। আমরা সংবিধান বাঁচাও মঞ্চের সেক্রেটারি হিসাবে জনগণ যদি কোনো জনতা বা জনগণ যদি প্রতারিত হয়, তো আমরা এখানে সাহায্য করব ওকে। এখন দেখুন যে ত্রিপুরা বর্তমান যে শাসন চলছে, এখানে খুন সন্ত্রাস প্রতিদিন মানে রুটিন মাফিক চলছে, এখানে থামার কোনো গন্ধ নেই, নামগন্ধ নেই। তো এই যে
অনিয়ম, এই যে মানে আইনের শাসন নেই বলে চলে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা জন্য আমরা আন্দোলন, আমরা লয়ার, যে সমষ্টিগত যে লয়ার আছে সেই লয়ার আমরা আন্দোলন অবশ্যই করব মানুষ, জনগণের জন্য। এই যে আইনের শাসন রক্ষা করার জন্য আমরা সবাই একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বো জনগণের জন্য। আচ্ছা স্যার, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে 10,323 শিক্ষকদের যে টার্মিনেশন করা হয়েছে, এখন পর্যন্ত তাদের কোনো নাই, বিচারের কোনো হদিস নাই। তো এই নিয়ে আপনার কি মনে হয়, 10,323 যারা শিক্ষকরা ছিল, তারা কি আসলে কোনো একটা ডাইরেক্ট লিগেলি ভিকটিমস, নাকি কোনো না কোনো কারণে সেখানে কি আইনের ফাঁক রয়ে গেছে? আপনার কি মনে হয়? দেখুন, 10,323 কেস, আমি ওদের ওদের কেসের সাথে আমি নিবিড়ভাবে যুক্ত। এখনো কেস চলছে ওদের, বিভিন্ন কেস, ক্রিমিনাল কেস চলছে ওদের। আমি ক্রিমিনাল কেসগুলি দেখি অন্তত। তো 10,323 সেটার পুরো রাজনৈতিক শিকার একটা। যখন আমরা আমাদের পূর্ববর্তী বামফ্রন্ট সরকার ছিল, ওদেরকে সাহায্য করার জন্য চাকরি দিয়েছিল। তো সেখানে নিয়ম নীতি মেনে যতটুকু সম্ভব ওরা ওদের মতো করে চাকরি দিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে আইনের গেরাকলে চাকরিগুলি চলে যায় হাইকোর্টের অর্ডার মূলে। কিন্তু এগুলি তো জনগণ বুঝে, আমি বুঝি যে এক লহমায়, মানে এক লহমায় সবাই চাকরি চলে গেছে। 10,323 হয় না, সবাইকে শুনতে হয়, 10,323কে শুনতে হবে যদি চাকরি যায়। তো এরকম হয়নি। তো যার ফলে আমরা বিতর্কিত অংশে যাচ্ছি না, কিন্তু পরবর্তী সময়ে যখন দেখতে পাই যে 2018 সালে যখন নির্বাচিত সরকার একটা আসে, এর আগে দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেওয়া শুরু করলো যে আমরা যদি ভোটে চলে আসি, তাহলে জয়যুক্ত হই, তাহলে তোমাদেরকে আমি সব সমাধান করে দেবো। 2018 সালে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একটা রাজনৈতিক দল থেকে। তখন ওরা এরপরে ক্ষমতায় আসে, ক্ষমতা আসার পরে কিন্তু আর ওদের দিকে ফিরে তাকায়নি। ঠিক আছে, 10,323 দিকে সমস্যার সমাধান করেনি ওরা। তখন যখন 10,323 এই সরকারকে মনে করা দেওয়ার জন্য তাকে বিভিন্ন আন্দোলন সংগঠিত করছিল, তখন তাদেরকে পুলিশ লেলিয়ে দেয়, তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেয়। আজ পর্যন্ত, এখন পর্যন্ত ধরনা আগরতলাতে প্রায় 7-8টা মামলা আছে, এখনো চলছে 10,323 বিরুদ্ধে, পুলিশ লেলিয়ে মিথ্যা মামলা দিয়ে। আসলে সৎ উদ্দেশ্য ছিল না, ওরা প্রতারিত করার জন্য, প্রতারক হিসেবে 2018 সালে যে সরকারটা আসে, তারা প্রতারক হিসেবেই অবতীর্ণ ছিল। ওই 10,323কে সেদিন বলেছিল যে তোমাদের সমস্যার সমাধান করে দেবো 2018 সালে আমরা জয়যুক্ত হলে, কিন্তু জয়যুক্ত হওয়ার পরে আর তাদের দিকে তাকায়নি। তাহলে আমি বলবো তাদেরকে যে এই যে সরকারটা প্রতারক সরকার। তার জন্য 10,323 এখনো আর কোনো সমাধান হয়নি, আর হবেও না যদি এই সরকারটা না যায়। আচ্ছা, যদি সরকারটা না যায় তো তাদের আর সমস্যার সমাধান হবে না, যেটা আপনি বলছেন। এই ক্ষেত্রে আপনাদের বার অ্যাসোসিয়েশনের কি কোনো কর্তব্য রয়ে গেছেন, আপনি কি মনে করেন? আমরা বার অ্যাসোসিয়েশন, এখানে বার অ্যাসোসিয়েশন আমাদের সমষ্টিগত অ্যাসোসিয়েশন। এখানে আমরা কোনো একটা, যেমন 10,323 জন্য আমরা লড়াই করতে পারবো না। ঠিক আছে, এখানে তো সমষ্টি, অনেক লয়ার। আমরা এখানে সমস্যাটা অনেক লয়ার সংগঠিত হয়ে আমরা বার অ্যাসোসিয়েশন, এখানে কোনো একটা পার্টিকুলার এই যে 10,323 ইস্যুতে আমরা বার অ্যাসোসিয়েশন মুভমেন্ট করতে পারবো না। 10,323 মুভমেন্ট চলছে, ওরা সুপ্রিম কোর্ট যাচ্ছে, রাস্তায় আছে, মুভমেন্ট করছে, প্রতিনিয়ত মুভমেন্ট করে। তো সুপ্রিম কোর্টে যাওয়ার পরে মামলা আবার নিচের কোর্টে পাঠিয়েছে, নিচের কোর্ট থেকে যখন আবার শুনানি হয়েছে, ওদেরকে কষ্ট বসিয়েছে, শুনলাম যে এখন আর মামলা করতে পারবে না, কোনো মামলা, এরকম পরিস্থিতি আছে। এখন এটা পুরোপুরি মানে কোর্টের দরজায় গিয়ে মনে হয় না কিছু হবে। এখন শুধু এটা মানবিক দৃষ্টিতে সরকারই দেখতে হবে, সরকারকে দেখতে হবে। সরকার যদি দায়িত্ব নেয় তাহলে সমাধান হবে। এবার সরকার কতটুকু মানবিক, কতটুকু বিষয়, এটা আপনাদের বুঝতে হবে। 2018 সালে, আজকে 26, প্রায় 8 বছর চলে গেছে, এখনো ওদেরকে সমস্যার সমাধানের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। কতটা এটা বুঝতে হবে, কারণ তারা যখন সরকারকে মনে করার জন্য রাস্তায় গিয়েছিল, করেছিল, তখন সরকার তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়েছিল। পুলিশ লেলিয়ে দেওয়ার অর্থ হলো ওদের সরল মনে ওদেরকে নেয়নি। ওরা মানে ওদের যে প্রবলেমটা সলভ করবে এরকম সরকারের অনুভব নেই বা মানসিকতা নেই। বর্তমানে বিধানসভার লিডার অফ অপোজিশন পার্টি মাননীয় জিতেন্দ্র চৌধুরী বলছে
যে তাদের জন্যে যদি এই বর্তমান গভর্নমেন্ট ইচ্ছা করেন, চেষ্টা করেন, তো সেই তৃণমূল ক্ষমতায় থাকতে সেখানে 32,000 টার্মিনেটেড টিচারদের আবার পুনর্বহাল করা হয়েছিল। সেটার সঙ্গে এই যে ত্রিপুরার 10,323-এর কি কোনো মিল আছে বলে আপনি মনে করেন কি স্যার? না, সেটা তো বলছি, একটু আগে বললাম যে সরকার যদি মনে করে যে, শুনুন, সরকার সরকার হলো একটা এরকম ক্ষমতা, সরকার যা মনে করবে তাই হবে। সরকার যদি মনে করে যে ওকে আমি বন্দি করে রাখবো, সরকার করতে পারে, সরকার অসীম ক্ষমতা। সরকার যদি মনে করে যে আমি 10,323 সলভ করে দেবো, করতে পারে, কালকেই করতে পারে। তো যেটা কলকাতা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, যে চাকরিগুলি আবার দিয়েছিল 32,000, বলেছিল যে নির্বাচনে আসলে 10,300-তে সলভ করে দেবে, কিন্তু করেনি। আজকে 8 বছর হয়ে গেছে, এখনো করেনি, আর করবেও না। তো তার জন্য বলছি, সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছিল মিথ্যা, প্রবঞ্চক, তারা করেনি। এখন যদি সরকার, মানে আমরা আমাদের আমাদের সাধারণ মানুষ হিসেবে মনে হয়, যেহেতু ওরা করেনি, তাহলে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত আর হবে না। সরকার পরিবর্তন হলে হয়তো আবার সমাধান করার চেষ্টা করতে পারে। আচ্ছা, আপনি তো সোজা কথা বলে দিয়েছেন, এই সরকার থাকতে আর হবে না। আচ্ছা, সরকারের কথা অথবা রাজনৈতিক কথা একটু তুলতে চাই এখানে। স্যার, এই যে বার অ্যাসোসিয়েশন, ত্রিপুরার হয়ে বার অ্যাসোসিয়েশনের একটা নির্বাচন গেছে, এটাতে নির্বাচিত হয়েছেন আপনি সেক্রেটারি হিসাবে। তো এখন ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি কি আপনি মনে করেন যে অল্প 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 করে কিছু কিছু চেঞ্জ হতে চলেছে, নাকি কি মনে করেন স্যার? অল্প অল্প করে চেঞ্জ আমাদের চেঞ্জ, এই জন্য আমরা বলছি যে আমরা সমস্ত লোকজনকে নিয়ে সংগ্রাম করব। আমরা এই যে সংবিধান বাঁচাও মঞ্চ করে আমরা যে ফাইট করছি একটা শক্তির সাথে, এটা শুধু নির্বাচন বা রাজনৈতিক কর্মকাণ্ড করে শেষ হবে না। শুধু নির্বাচন করে এই যে জয়লাভ হলো শেষ, এরকম না। প্রতিনিয়ত প্রতিনিয়ত সংস্কৃতি থেকে শুরু করে রাজনৈতিক, খেলাধুলা, সব জায়গায় ওরা আমাদেরকে কোণঠাসা করে দিয়েছে, বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে। সবগুলিকে আমরা ফোকাসিং করে জনগণকে নিয়ে একটু একটু করে এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা এখন যাওয়া শুরু হয়েছে, জনগণ বুঝতে পেরেছে যে আমরা প্রতারিত হচ্ছি, ওরা প্রতারক, এই সরকারটা প্রতারক। তো এখন জনগণ যত বুঝবে তত তাড়াতাড়ি সংগঠিত হবে। তো এখন সংগঠিত করা আপনার আমার সবার দায়িত্ব, ওদেরকে সংগঠিত করে সেই রাস্তায় দেখানো যে তুমি যে প্রতারক শিকার হয়েছে, প্রতারকের শিকার হয়েছে, প্রতারক সরকারের শিকার হয়েছে, এটা বোঝানো, আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দেওয়া, এটা আমাদের শিক্ষিত মানুষের কর্তব্য, দায়িত্ব। আপনার জানা মতে স্যার, ত্রিপুরাতে এখন প্র্যাকটিসিং লয়ার কতজন আছেন এসটি হিসেবে? এসটি হিসেবে আগরতলাতে আছে প্রায় হাইকোর্ট, নিচের কোর্ট বা বিভিন্ন সাব ডিভিশন কোর্ট ধরে প্রায় 200 জনের মতো আছে। প্রায় 200 জন। মাত্র 200 জন এখন পর্যন্ত? মাত্র না, আমাদের সারা ত্রিপুরাতে, ছোট্ট ত্রিপুরা, এখানে সারা ত্রিপুরাতে লয়ারই হবে ধর না 2,000, 2,000 2,000 হবে, এখানে 200 মতো আছে এসটি। আচ্ছা, এখন আইন আইন বিষয়ক যে কোনো সাবজেক্ট নিয়ে যদি পড়তে চাই যে কোনো স্টুডেন্ট, তো প্রথমে তার কি কি বেসিক জিনিসটা প্রয়োজন রয়েছে স্যার, সেটা সম্পর্কে একটু বলবেন স্যার? প্রথমত ওকে এখন লয়ার যে কোর্সটা, এলএলবি কোর্স, এটা হলো 5 বছরের কোর্স। 5 বছর আবার বর্তমানে? বর্তমানে 5 বছরের কোর্স, এটা 3 বছরের হয়। যে 5 বছরের কোর্সটা হলো যে 12 পাস করে আপনি যেতে হবে, আর 3 বছর হলো আপনি গ্রাজুয়েট হয়ে যেতে হবে। তো যদি আপনি 5 বছরের কোর্সে যান, তাহলে একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। বিভিন্ন কলেজের আলাদা আলাদা এন্ট্রান্সের নিয়ম আছে। সেই এন্ট্রান্স পরীক্ষার পরে আপনি উত্তীর্ণ হলে আপনি কলেজে ভর্তি হতে পারবেন। এরপর 5 বছর পড়াশোনা করবেন, এরপর আপনার ডিগ্রি শেষ হবে, এরপর আপনার প্র্যাকটিসিং সার্টিফিকেট আসবে, এরপর আপনি লয়ার হিসেবে শুরু করতে পারবেন। একটা প্রক্রিয়া, এটা কিন্তু প্রক্রিয়া। আচ্ছা স্যার, বিভিন্ন স্ট্রিমে পড়াশোনা করে বর্তমানে ত্রিপুরাতে অনেক বেকার জমা হয়ে রয়েছে। প্রচুর পরিমাণে সংখ্যক সেখানে শিক্ষিত বেকার যুবকরা রয়ে গেছেন, তাই যারা চাকরি পাচ্ছে না, সরকারি চাকরি। সেই ক্ষেত্রে যদি আইন নিয়ে লেখাপড়া করে ত্রিপুরাতে কোনো কর্মসংস্থানের প্লেনটি কোনো একটা ব্যবস্থা রয়ে গেছেন, বাকি রয়ে গেছেন ত্রিপ্রাসাদের ক্ষেত্রে স্পেশালি, সেটা নিয়ে স্যার কি বলবেন আপনি?
বুঝতে পারিনি প্রশ্নটা। যদি আইন নিয়ে লয়ার হয়ে যদি বেকার শিক্ষিত হয়ে বেরোই কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, তখন কর্মসংস্থানের কি বুঝতে কোনো পারছি, ব্যবস্থা রয়ে গেছে? বুঝতে পারছি আমি। শুনুন, লয়ার যে পেশাটা, এটা সম্পূর্ণ চ্যালেঞ্জিং জব। এখানে সরকার সরকার কিন্তু চাকরি দেয় না, এখানে আমাদের মানে কাজ করে খেতে হয়। এখানে প্রত্যেকটা মানুষ আমরা আমরা আমাদের কিন্তু সরকার চাকরি দেয়নি। আমরা আমরা নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা এখানে লড়াই করছি, প্রতিদিন লড়াই। লয়ার প্রফেশনটা একটা চ্যালেঞ্জিং জব, এটা সোজা সোজা জব না যে আমি লয়ার পাশ করবো কালকে থেকে আমি রোজগার করবো, এমন না। এটা কঠিন কাজটা। তো তার জন্য সবাই এখানে সাকসেস হতে পারে না, সবাই ছিটকে পড়ে যায়। তো সাকসেস হতে গেলে অনেক অনেক ধৈর্য এবং অনেক গুণাবলী লাগে। সেই গুণাবলী যাদের আছে তারা অবশ্যই সাকসেস হতে পারবে, এবং লয়ার যে প্রফেশনটা, এই প্রফেশনটা টিকে থাকতে পারবে। এখানে ধৈর্য লাগবে, অনেক গুণাবলী লাগবে, মূলত ধৈর্য। আপনি লয়ারের এডুকেশনটাকে কেন বেছে নিয়েছিলেন? আমি আমি বেছে নিয়েছি মূলত মানুষকে সাহায্য করার জন্য, জাস্টিস দেওয়ার জন্য। আই এম ফাইটার ফর জাস্টিস। তার জন্য আমি লয়ার প্রফেশনটাকে বেছে নিয়েছি। ওকে, হ্যাঁ। তো এন্ট্রান্স দিতে হবে, তার জন্যে কতগুলি কন্ডিশন রয়ে গেছে। 12 পাস করার সময় কোন সাবজেক্ট পরে এন্ট্রান্সের সুযোগ সুবিধা রয়ে গেছেন এখন বর্তমানে? না, 12 পাস আপনার সায়েন্সে যেতে পারে, আর্টসের থেকে যেতে পারে, কমার্সের থেকে যেতে পারে, কোনো অসুবিধা নেই। লয়ার প্রফেশনটা যে কোনো সাবজেক্ট থেকে আসতে পারে, করতে পারে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, হ্যাঁ, তারপর বুকুরক তিনি খানাকা মিয়ানি সালো যে বার এসোসিয়েশন কাইसे ইলেকশন থাকা আই ইলেকশন নির্বাচন ইলেক্টেড ওंखा ब সেক্রেটারি হিসেবে চিনি লগিও তংমানি বরং গোনাং স্যার এডভোকেট তামনাই ভাস্কর দেববর্মা নরক বাহাই নাংজাখা তিনি ও কগলাম পান্ডানো ফাইডে তুমুং চাজাখা ও তিনি কগলাম নরক লাইক রেডি তাই শেয়ার খাইদি যে ব তামুঙ্গै অল আইনनि বखागो थांगै लेखाफोरा खायनि नांखा ओंखे आबुनि परे ब ताबुक बार एसोसिएशननि कायसा सेक्रेटारि इंनि थांखा अ बेसेबो। তো আজকের এই আলোচনার এই কথোপকথনের শেষের দিকে স্যার আমি আপনাকে একটা জিনিসই জানতে চাই আপনার কাছে, যে আপনি এইভাবে মানুষের সামনে, মানুষের বিপদে আপদে পাশে থাকবেন আপনি বলেছেন। প্রথমে আপনাদের সাহায্য যদি উপভোগ করতে চাই, নিরীহ মানুষ কি করতে হবে? প্রথম স্টেজটা, প্রসেসিংটা কি রকম? যখন অন্যায় অবিচার কোনো মানুষের হয়ে থাকে, তখন প্রথমে তো থানায় যাবে। থানায় গিয়ে যদি উপকার না পায়, তখন আমাদের লয়ারের সাথে যোগাযোগ করবে। লয়ার ঠিক করে দেবে যে কিভাবে গাইডেন্স দেবে, কিভাবে যাবে। আবার মানে যে প্ল্যাটফর্মগুলি, আইনের যে প্ল্যাটফর্মগুলি, এগুলি আপনার উপভোগ করতে গেলে লয়ার লাগবে। লয়ার সেইভাবে হাত ধরে ধরে আপনাকে সেভাবে নিয়ে যাবে। প্রথমে আপনার সাথে সাথে আপনার কোনো ঘটনা হলে, ইনজাস্টিস হলে, আপনি সাথে সাথে আপনার নিকটবর্তী থানাতে রিপোর্ট করতে হবে। সে ইনজাস্টিস হয়েছেন কিভাবে বুঝবে? ইনজাস্টিস হয়েছেন বুঝবেন কীভাবে? এটা তো স্বাভাবিক। আমার ঘরে চুরি হলে এটা ইনজাস্টিস, একটা মেয়ে ধর্ষিত হলে ইনজাস্টিস, একটা ছেলে খুন হলে এটা ইনজাস্টিস। সাথে সাথে তখন যেতে হয়। একটা চাকরি, যে ন্যায্য চাকরি যদি তার না হয়, ইনজাস্টিস। তার যদি স্কুলে ভর্তি না হয়, ইনজাস্টিস। তার জায়গার সম্পত্তির, দেখা যায় এখন বিজেপি সরকারের আমলে যে ঘুম থেকে উঠে দেখবেন আপনার সম্পত্তি আরেকজনের নামে চলে গেছে, এটা ইনজাস্টিস। তো এইগুলি আপনার জাস্টিস পেতে হলে আপনার নিকটবর্তী থানায় সাথে সাথে রিপোর্ট করতে হবে, আপনার লয়ারের সঙ্গে সংযুক্ত হতে হবে। বর্তমানে ত্রিপুরা হাইকোর্ট বা বর্তমান ত্রিপুরাতে বিচার ব্যবস্থায় এভিডেন্স হিসাবে কোন কোন জিনিসটাকে অ্যাকসেপ্ট করা হয়? যেমন আমরা শুনছিলাম স্যার, ভিডিওটা এভিডেন্স হিসাবে অ্যাকসেপ্ট হয় না। এই কথা কি ঠিক স্যার? না, ভিডিওটা অবশ্যই এভিডেন্স হিসেবে অ্যাকসেপ্ট হয় না, এই কথাটা ভুল। মানে অর্থটা অন্যরকম হয়েছে। ভিডিও এভিডেন্স হিসেবে অবশ্যই গ্রহণযোগ্য, কিন্তু এই ভিডিওটা আমি যে কোনো জায়গা থেকে ভিডিও নিয়ে আসলে হবে না। এটাকে ভিডিও অনেকগুলি নিয়ম আছে, ইলেকট্রনিক্স অ্যাক্ট হয়েছে, ঠিক আছে?
ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট আলাদা আছে, সেই আলাদা আইনে বলা আছে সেই ভিডিওটা কিভাবে আইনে যাবে, বিচারে যাবে। হ্যাঁ। এই এই সাবজেক্টটা যদি ধরেন এই কাগজ, একটা কাগজ আমি কোর্টকে দিলাম, তাহলে কোর্ট এটা জেনুইন না ফেক দেখে কোর্ট প্রমাণ করে এরপর বিচারে যায়। সেরকম ভিডিওটা ফেক না অরিজিনাল এটা কোর্ট দেখার ক্ষমতা কোর্টের কাছে আছে। এবার ফেক বা অরিজিনাল এটা বিচার করার পদ্ধতি আলাদা। ভিডিও যদি ফেক হয় তাহলে ভিডিও যদি অরিজিনাল হয় তাহলে অবশ্যই বিচারে যাবে। এটা আলাদা প্রক্রিয়া, এক ধাপে ধাপে লেখা আছে, বলা আছে। হ্যাঁ স্যার, এক্ষেত্রে সিসিটিভির ফুটেজটা? হ্যাঁ, সিসিটিভি ফুটেজও যাবে, বিচারে যাবে। তার মানে র ফুটেজ যেটা জেনুইন অরিজিনাল ভিডিও সেটা অ্যাকসেপ্ট হবে পরীক্ষা নিরীক্ষার পর। কিন্তু এই ভিডিওটা কোন সোর্স, কার মোবাইল থেকে, কার ক্যামেরা থেকে এসেছে, এগুলি সার্টিফিকেট লাগবে। নিয়ম আছে, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে ধারাতে বলা আছে যে কিভাবে এভিডেন্সে যাবে। সেইগুলি আপনি ফুলফিল করলে অবশ্যই যাবে, যদি ফুলফিল না করেন তাহলে যাবেন। স্যার, আজকের কথোপকথন শেষ করার আগে আপনি ত্রিপুরাবাসীদের প্রতি আপনার বিশেষ বার্তা, আপনি নির্বাচিত হয়েছেন নতুন সম্পাদক হিসাবে বার অ্যাসোসিয়েশনের, কি বলবেন স্যার? আমি সব জনগণকে বলবো যে আইনের শাসন রক্ষা করুন। আইনের শাসনের জন্য আমরা লড়াই অবতীর্ণ। যেখানে আইন বেআইনি হবে সেখানেই আমাদের লড়াই শুরু হবে। তাই আপনারা সংগঠিত হয়ে লড়াই করুন। যদি সংগঠিত হয়ে লড়াই আপনারা নিজেরা করতে না পারেন তখন আমাদের সাহায্য নেবেন, আমরা সাহায্য করব। আর বলবো আর যে প্রত্যেক দিন আমরা নির্যাতিত বা প্রত্যেক দিন আমরা যেভাবে মার খাচ্ছি সেটা আমাদের সবাই সংঘবদ্ধ। বলে না 5 মে দম হে, তাহলে আমরা সবাই 5 হতে হবে, সবাইকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। যদি প্ল্যাটফর্মে আসি তাহলে আমরা লড়াইটা করতে পারবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।